সকাল 9টা থেকে রাত্রি 11টা অবধি প্রচারে থাকি। তো আজকে যাচ্ছিলাম, দাদা বললো দাদা আমার সেলুনটাতে আসুন। আমাদের রতনদা বললেন যে আমার একবার সেলুনটা দেখে যান কেমন। তাহলে এলাম যখন, তারা বলে একটু শেভ করে দিন, আমাদের চুল কাটা সম্ভব নয়, যে যেগুলো খুব বেড়ে গেছে একটু ট্রিম করে দিন, সেই জন্য এখানে এলাম। আপনাদের জন্য তো হাইফাই পার্লার থাকে, তো আপনি একজন অভিনেতা আবার হেভিওয়েট প্রার্থী, তো এইরকম একেবারে সাধারণ সেলুনে এসে তো সবাই একটু অবাক হচ্ছি, কি বলবেন? আগে তো মাটিতে ইট পেতে বসতাম, যারা নাপিত ছিলেন তারা এসে চুল কাটতো। গ্রামে বড় হয়েছে, ইটে বসে থাকতো, বাড়িতে ইট থাকতো, নাপিত আসতো বাড়িতে, ইটের উপরে বসতাম, আর একটা গায়ে সাদা চাদর কাপড় জড়িয়ে দিত, আর নাপিত চুল কেটে চলে যেত। আমার জীবনে মানে হাইফাই কিছু নেই। আমি সিনেমা যখন করেছি, আমার একটা ছেলে আছে যার নাম হলো আদিল, আমার মানে আদিল, শেখ আদিল। আমার গত ধরে নেওয়া হচ্ছে 2009 থেকে 24, প্রায় 15 বছর ধরে চুল কাটছে। তো আমার চুল কাটে শেখ আদিল। ও এবারে গিয়েছিল হজ করতে, হজে যাওয়ার সময় বললো দাদা আমি আপনার জন্য প্রার্থনা করবো, আপনি যেন জিতেন। ফিরে এসে আমাকে ফোন করছে, দাদা আমি আপনার জন্য ওই যেটা নিয়ে আসে না চমচম না কি বলে ওটাকে, ওখান থেকে যে খেজুর আর যে জল যেটা নিয়ে আসে, তো সেটা নিয়ে এসছে আমার জন্য। তো আমি তো যেতেই পারছি না, সময় পাচ্ছিলাম কলকাতায়। দাদা লাস্ট কতদিন পর চুল কাটছিলেন? আজকে 82 দিন। তার আগে মনে হয় এখানে আসার আগে কলকাতায় দাদা 1 সপ্তাহ আগে কেটেছিলাম। তো প্রায় ধরো 90 দিন পরে আজকে চুলে তো কাটিনি, চুলটাকে স্ট্রিম করার জন্য এলাম। কাটার তো সময় নেই, কাটতে গেলে তো 1 ঘন্টা লেগে যাবে। 1 ঘন্টা সময় নষ্ট মানে এখন বিরাট ব্যাপার। এখন কেশপুর নিয়ে কোনো কিছু মন্তব্য করবেন? কেশপুরে আমি গতকাল গিয়েছিলাম। আমি গতকাল 15 নম্বর অঞ্চল, 14 নম্বর অঞ্চলে গিয়েছিলাম। 14 নম্বর অঞ্চলে একটা তৃণমূলের ভাই এসে প্রথমে একটু ঝামেলা করছিল, তো তারপরে আমি যখন তার সাথে দাঁড়িয়ে কথা বললাম, লাস্টে সে আমার সঙ্গে কোলাকুলি করে চলে গেল, জড়িয়ে ধরিয়ে বললো দাদা আমি আপনার বিরাট বড় ফ্যান, আপনি নিশ্চিন্ত থাকুন, আমার এখানে কোনো অশান্তি হবে। আরেকটি জায়গা দিয়ে আমরা যেখানে মধ্যাহ্ন ভোজন করছিলাম, সেখানে আমি ঢোকার আগে দুদিক থেকে বোম পড়ছিল। আমি ঢোকার পরে যারা বোম টোম মারছিল তারা আমাকে দেখে সেই যে পালিয়েছে, আর তাদের খুঁজে পাওয়া যায়। আর বিকালবেলা 15 নম্বর অঞ্চল দিয়ে যাচ্ছিলাম, তো সেখান দিয়ে যাওয়ার শুনলাম যে কয়েকজন মুসলিম মা বোনেরা, ছোট ছোট বাচ্চা, তাদের সবার হাতে তৃণমূলের পতাকা দিয়েছিল, কোনো একজন ওখানকার তৃণমূলের নেতা। তো তারা আমি যাওয়ার সময় জয় বাংলা জয় বাংলা বলে চিৎকার করছিল। পুরো মুসলিম পরিবার, তার সময় 15-20 জন মুসলিম মা বোন ছিল, আর 2-1 মনে হয় দাদা ছিল, আর সব বাচ্চাদের হাতে সব পতাকা দিয়েছিল। তা আমার দেখে মনে হলো যাই হোক বাচ্চারা বাচ্চা, তা আমি গাড়ি থেকে নেমে ওদের সঙ্গে কথা বললাম। তারপরে ওরা সব পতাকাগুলোকে নামিয়ে দিয়ে বললো দাদা আমরা বুঝতে পারিনি যে আপনি হিরণ আমাদের এখানে প্রার্থী, আমরা কখনো পতাকা দেখাবো না, আর সম্ভব হলে আমরা আপনার সঙ্গে বিজেপিতে আপনার সঙ্গে আমরা যাবো, আমরা চাই এখানকার উন্নয়ন। আমাদেরকে এখানকার কয়েকজন এলাকার লোক ভুল বুঝিয়ে হাতে পতাকা দিয়েছিল, পুরোটা আমাদের যে ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন। তো এইভাবে যাদের সম্বন্ধে যে মুসলিমদেরকে তৃণমূল ব্যবহার করার চেষ্টা করছে, তাদেরকে যদি একটুখানি বুঝিয়ে দেওয়া হয়, তারা কিন্তু সবাই চায় উন্নয়ন। তো তারপরে যখন আমরা মুসলিম পাড়া দিয়ে ঢুকেছি, ওখানে সব মুসলিম মা বোনেরা এগিয়ে এসে বলেছে দেখুন 10 বছরে কেশপুরে কোনো উন্নয়ন করেনি, এই সাংসদ আমরা জীবনে কখনো দেখিও নি। তো আমরা চাই আপনি আপনাকে একবার সুযোগ দেবো, আপনি আপনার উন্নয়ন করার আপনাকে সুযোগ দেবো। তো এটা অভূতপূর্ব গতকালের আমার অভিজ্ঞতা ছিল। আর যেটা তৃণমূল প্রার্থী সাংসদ বলছেন এবং পরোক্ষভাবে তো চমকেছেন, ভয় দেখিয়েছেন আমাদের বিজেপি কর্মীদেরকে। কোনো নেতা তো ডাইরেক্টলি বলেন না যে খুন করবো, পরোক্ষভাবে বলে যে তোমাদের কর্মী খুন হবে 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে। তো ফলে এইভাবে ভয় দেখিয়ে চমকিয়ে কি আজকে রাজনীতি হয় দাদা? আজকে সবাই স্বাবলম্বী হয়ে গেছে, যা হবার করেছে ওরা, যা অত্যাচার, যত রকমের সন্ত্রাস করার চেষ্টা করেছে। আজকে নিয়ে 82 দিন আমি কেশপুরে যাচ্ছি, কালকেও গিয়েছিলাম। তো মানুষের মধ্যে সন্ত্রাস কাটছে, মানুষ ঘর থেকে বেরিয়ে আসছে। তার মধ্যেও যখন কালকে ধরো গেছি আমরা শ্রীমতী মান্ডির বাড়িতে, তার স্বামীকে 2016 সালে সন্ধ্যে 7টার সময় তৃণমূল বাহিনী তুলে নিয়ে গেছিল, দিয়ে খুন করেছিল, তার এফআইআর করেছিল। কিন্তু আজকে 8 বছর পেরিয়ে গেল, তার ডেড বডিও পাওয়া যায়নি, তাকেও ফিরে পাওয়া যায়নি। তো পুলিশে কোনো তদন্ত করেনি। তো আমি এটা ব্যক্তিগতভাবে বলেছি শ্রীমতী দিকে, দিদি এটা আমি ব্যক্তিগতভাবে, এটা কোনো রাজনীতি না, আমি ব্যক্তিগতভাবে এই লড়াই লড়বো, আমি কোর্টে যাব যে 8 বছর ধরে পুলিশ কেন কোনো তদন্ত করেনি। যে সন্ত্রাসের একটা আবহাওয়া তৈরি করে মানুষকে ভয় দেখিয়ে রাখা হয়েছে, সেই ভয় এবং সন্ত্রাস কাটানোই আমার একমাত্র ধর্ম এবং কর্ম। মানুষ যেন ঘর থেকে বেরিয়ে নিজের ভোটটা নিজে দেন। আমি কাউকে বলিনি যে আপনি বিজেপিকে ভোট দিন, যাকে যার ইচ্ছা ভোটটা দিন, কিন্তু সন্ত্রাস মুক্ত হয়ে ভোট দিন।
ঘর থেকে বেরিয়ে যেন ভোটটা দিতে পারে, সেটাই আমার আর্জি সবার কাছে। নির্বাচন কমিশন থেকে শুরু করে পুলিশ প্রশাসন, এবং পুলিশ সারাক্ষণ ছিলেন আমার সঙ্গে গতকাল, পুরোটা পুলিশ ছিলেন ওখানকার। তো আমি চাইছি সবাই যেন ভোটটা দিতে পারে। ভোটটা দিলে যা হবে হবে, হার জিত দেখুন, কেউ 51 পাবে, কেউ 49 পাবে, তাই না? মানে কেউ 50+ পাবে, কেউ 50 নিচে পাবে। 51 আর 49 তো লড়াই, সে যে জিতুক হারুক, কিন্তু মানুষ তার ভোটটা দিক। গণতন্ত্রের যে অধিকার, সেই অধিকারটা যেন মানুষ নিজের পায়, সেটা এটাই আমার একমাত্র আর্জি সবার। আপনার কাছে- নির্বাচনের আপনার কাছে তাহলে সিপিএম কোনো ফ্যাক্টর নয় 3 নম্বর প্রার্থী? আমি তো 3 নম্বর, 1 নম্বরে এই, আছে না, 3 নম্বর বলতে কি? BJP 2 নম্বরে আছেন 3 নম্বর। সমাজবাদী পার্টি, আর 3 নম্বরে আমি আছি। না, আপনি বললেন 51-49, তার মানে সিপিএম বা অন্য কোনো পার্টি সেইভাবে কোনো ফ্যাক্টর নাই? না না, আমি বলছি যে লড়াই তো আমরা 51-49 এর, তাই না? লড়াই কি হয়, যে জিতুক হারুক, ওরা তো অনেকে ওখানে একের জন্য ভোট লড়াই দিয়েছে। তো আপনি কেউ 51 পাবে, কেউ 49 পাবে, সেই তো লড়াই। সে যেই পাক না কেন, মানুষ ভোটটা দিক। যারা ভোট দিয়ে যাকে জেতাবেন, বা যারা অপর বিরোধী পক্ষে ভোট দেবেন, সবারই তো গণতান্ত্রিক অধিকার দরকার। উন্নয়ন তো সবার জন্য। আমি খড়গপুরের এমএলএ, আমি তো সবচাইতে বেশি কাজ করেছি মুসলিম ওয়ার্ডগুলোতে। মুসলিম কাউন্সিলর আমার যে বোন আছে, সে আমার থেকে সবচাইতে কাজ আদায় করে নিয়ে গেছে, তার ক্রেডিট, তার কৃতিত্ব। তো ফলে আমার খড়গপুরে 3 বছরে একটা দেখেছে কোনো গুলি চলেছে, বোম পড়েছে, যে খড়গপুরকে মাফিয়া শহর বলা হতো, গত 3 বছরে খড়গপুরে একটা গুলি, একটা বোম পড়েছে। আচ্ছা এই আচ্ছা, আমি দুটো কথা বলবো?